কণ্ঠের পেজে আজ আরো একবার আপনাদের সামনে নতুন গল্প নিয়ে এসেছি আমরা। কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে রাতের নৌকা ধরে বাড়ি ফেরার সময় এক অদ্ভুত ফাঁদে পড়ে কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় তাই নিয়ে আজ কণ্ঠের নিবেদন তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প সহযাত্রী। বিকেল থেকেই তুমুল ঝড় বৃষ্টি, থামতে বেশ রাত হয়ে গেল। যে গ্রামটা থেকে কিলোমিটার খানেক দূরের ফেরিঘাটের দিকে রওনা দিয়েছি সেটাকে গন্ড গ্রামই বলা যায়। সাইকেলটা চেনা এক বাড়িতে রেখে জনবসতিটা ছেড়ে নদীর দিকে রাস্তায় কিছুটা এগোতেই দেখি চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আশপাশ একেবারে শুনশান। একটি জনপ্রাণীও নজরে পড়ছে না। জল কাদা খানাখন্দে ভরা রাস্তা দিয়ে এগোতে গিয়ে নাকানি চোবানি অবস্থা, কিন্তু কিচ্ছু করার নেই। নদী পেরিয়ে আমাকে ওপারে যেতেই হবে। যত রাতই হোক আমায় বাড়ি ফিরতেই হবে। আগামীকাল সকালের ট্রেন ধরে লাহিড়িদার দোকানের অর্ডারি মাল আনতে কলকাতায় যাওয়া আছে। কোনোভাবেই মিস করা যাবে না। হাঁটু অবধি জলকাদা মেখে নাস্তানাবুদ হয়ে ফেরিঘাটে তো পৌঁছনো গেল, কিন্তু ঘাটে নৌকা কোথায়? আধ ঘন্টার উপর ঠায় দাঁড়িয়ে থেকেও নদীর বুকে একটা নৌকাও চোখে পড়ল না। কৃষ্ণা ত্রয়োদশীর থমথমে রাত। এত ঝড় জল হয়ে যাওয়ার পরেও আকাশ মেঘলাই রয়েছে। কেমন একটা ভ্যাপসা গুমোট আবহাওয়া। কিন্তু আর কতক্ষণ অপেক্ষা করা যাবে? এভাবে দাঁড়িয়ে থেকে রাত কাবার হয়ে গেলেও যদি নৌকা না পাওয়া যায় তাহলে কি হবে? সেরকম হলে না হয় গ্রামটায় ফিরে গিয়ে কারোর বাড়িতে রাতটা কাটানোর জন্য মাথা গোঁজার ঠাঁই খোঁজা যাবে খন। কিন্তু কাল কলকাতায় যে না গেলেই নয়। শুধু লাহিড়িদার দোকানের জন্যেই না, নিজের ব্যবসার স্বার্থেও যাওয়াটা খুব জরুরি। পকেট থেকে মোবাইলটা বার করে দেখি রাত 10:30 বেজে গেছে। এখন কি করা উচিত ভেবে ঠিক করতে পারছি না। একভাবে কালো জলস্রোতের দিকে তাকিয়ে আছি পাড়ে দাঁড়িয়ে। হঠাৎ নদীর বুকে অনেকটা দূরে একটা আলো চোখে পড়ল। দৌড়ে এগিয়ে গেলাম। বাঁশের পাটাতনের সামনের দিকে মনে হলো একটা নৌকাই যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। ছই ছাড়া ন্যাড়া নৌকাই ঠাওর হচ্ছে এখান থেকে। ওপার থেকে আড়াআড়ি এদিকে এগিয়ে আসছে তা ঠিক না, বরং জলধারা বরাবর এগোচ্ছে স্রোতের অনুকূলে। যাত্রী পারাপার করার বড় নৌকা না, মাছ ধরার ছোট ডিঙি নৌকাই তো মনে হচ্ছে। তবু যদি সাহায্য করে। মরিয়া হয়ে হাওয়ায় হাত ছুঁড়ে চিৎকার করে উঠলাম, এই যে ভাই, এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ এইদিকে এইদিকে। সারা এলো না ওদিক থেকে, কিন্তু আমার ঠিক পেছন দিক থেকে কে যেন ঠিক আমার মতোই ওই নৌকার দিকে হাত তুলে চিৎকার করে উঠল, ইধর ইধর দোনো হ্যায় ইধর। চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি দোহারা চেহারার আমারই মতো উচ্চতার একটা মাঝবয়সী লোক। কোমরের গামছাটা খুলে মাথার উপর নাড়াচ্ছে আর গলা ছেড়ে মাঝিটাকে ডাক দিচ্ছে।
আমার দিকে চোখ টেরিয়ে তাকিয়ে বলল, আপনিও কি ও পারে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওপারে ওপারে। যাক, আপনাকে দেখে স্বস্তি হলো। আমি ভাবছিলাম আমি বুঝি একাই, কিন্তু ওই নৌকাটা এদিকে আসবে, কোনো সারা শব্দ তো দিচ্ছে না। লোকটা ঢাল বেয়ে নেমে গেল নদীর একেবারে কিনারে। গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো মাঝিটাকে। কাজ হয়েছে মনে হলো। নৌকাটার গোলই সহসা আমাদের দিকে বাঁক নিল। ছড়াৎ ছড়াৎ শব্দ তুলে এগিয়ে আসতে লাগলো জলযানটি। হৃৎপিণ্ড নেচে উঠল আমার। লাগাও লাগাও। একেই বলে একা মানে বোকা। আর একজন না এসে জুটলে নৌকাটাকে কিছুতেই এই দিকে নিয়ে আসতে পারতাম না হয়তো। লোকটা আমার দিকে ফিরে তাকিয়ে হাত মেরে ডাকলো। আমি হরষিত ভঙ্গিতে ওর দিকে পা বাড়ালাম দ্রুত। ভিজে কাদাময় ঢালটায় ভয়ানক পিছল। পা দিয়ে নামতে গিয়ে স্লিপ কেটে মারাত্মকভাবে পড়ছিলাম আর কি। মোক্ষম সময় লোকটা ছুটে এসে জাপটে ধরেছিল, তাই বাঁচোয়া। না হলে মুখ থুবড়ে পড়ে এক্ষুনি কি যে কেলেঙ্কারি কাণ্ড হতো। কি বলে ধন্যবাদ দেব জানি না দাদা। লোকটার দিকে সকৃতজ্ঞ চোখে তাকিয়ে হাসলাম এক মুখ। কি যে বলেন, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন শুনি? লোকটাও হাসলো। আন্তরিক সুরে জিজ্ঞাসা করলো, তা ভাইয়ের থাকা হয়ে কোথায়? থাকি মুড়াগাছারও 3 কিলোমিটার ভেতরে একটা গ্রামে। সে তো অনেক দূর। উপারে নেমে পায়ে হেঁটে দূর যাবেন নাকি? না না, হেঁটে যাব মুড়াগাছা বাজার অবধি, তারপর ওখান থেকে সাইকেল নিয়ে বাড়ি। এদিকে কি আত্মীয় স্বজনের বাড়ি কাজে এসেছিলেন নাকি ঘুরতে? হ্যাঁ, কাজ ছাড়া আর কি বলুন। সপ্তাহে এই 1-1.5 দিন করে আসি, অন্যদিন বিকেল গড়াতে ফিরে যাই। কিন্তু আজকের দুর্যোগটার জন্য এত রাত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্যোগ বলে দুর্যোগ। এরকম ঝড় বৃষ্টি বহুত বছর পর দেখলাম। বলতে বলতে নৌকাটা অনেকটা কাছে চলে এসেছে। লোকটা মাঝিটার উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, ঘাটটা পার করিয়ে দাও গো কুত্তা। আমরা দুজনা 2-10 টাকা না হয় বেশি ধরে দেব। কোনো জবাব দিল না মাঝিটা। এগিয়ে আসতে লাগলো আরো কাছে। ছোট ডিঙিগুলো সাধারণত বাঁশের পাটাতন বা মাচানের গায়ে না ভিড়ে জলের কিনারেই ভেড়ে। লোকটা হাত ধরে কাদা পেরিয়ে আমায় নিয়ে এলো যেখানে নৌকাটা আসার কথা। এসে থামতে আমাকে উঠতেও সাহায্য করলো নিজে আগে উঠে। মাঝির উল্টো দিকের গলুইয়ের উপরে উঠে বসলো নিজে। আমাকে বসতে বলল মাঝখানে। দাঁড়ে চাপ দিয়ে মাঝি নৌকা ছাড়লে লোকটা আমায় জিজ্ঞেস করলো আমি কি কাজ করি। শুরুতে কিছুটা ইতস্তত করলেও কিছুটা ঘুরিয়ে হলেও আমার কথা জানালাম। ওষুধের ব্যবসা করি বা কম্পাউন্ডার, সে ওকে যাই বলি, আমি আসলে এসব গণ্ডগ্রামে কোয়াক ডাক্তার। এমনিতে মুড়াগাছা বাস স্ট্যান্ডের কাছে কার্তিক লাহিড়ীর খুচরো ওষুধের দোকানে মাস মাইনে করা কর্মচারী হলেও ছুটি ছাটা ফাঁক ফোকর পেলেই আমি এইভাবে এই পাড়ের গ্রামগুলোর ভিতরে যাই। ব্যাগ ভর্তি করে ওষুধপত্র, ইঞ্জেকশন, তুলো, গজ, ব্যান্ডেজ ইত্যাদি নিয়ে কোথাও একটা বসে জ্বর জ্বালা, গ্যাস, অম্বল, পেট খারাপ, ছোটখাটো কাটা ছেঁড়ার চিকিৎসা করি। এসব গাঁয়ে
আস্তে আস্তে আমার বেশ বসার হয়ে উঠেছে। লাহিড়িদার ওষুধের দোকানে ওষুধ ঘাঁটতে ঘাঁটতে চোস্ত হয়েছি অনেক। প্যাঁচালো জটিল কেসেও কোথায় কি ওষুধ দিতে হয় জেনেছি, সেই ভাঙিয়ে চালাচ্ছি। পেটের দায় বড় দায়, তাছাড়া 3-4টে চেম্বারের ডাক্তারের সঙ্গে চেনা আছে। ওদের কাছ থেকে হাফেরও কম দামে স্পেসিমেন কপি ওষুধ কিনে এসব জায়গায় বেচে ভালোই কামাই। সবটা খুলে না বললেও লোকটা ঘাড় নাড়ল, বিজ্ঞের মতন বলল, বুঝতে পেরেছি হাতুড়ে, তো বুঝতে পেরেছি। তা ভুলভাল চিকিৎসা করে লোক মারেন না তো? না না, তবে একবার রোগ চিনতে না পেরে ভুল ওষুধ দিয়ে ফেলেছিলাম। সেই লোকটার কেসটা গুবলেট হয়ে গিয়েছিল। সেই থেকে আর অদূর যাই না। তেমন কেস বুঝলে সোজা রেফার করে দিই টাউনের ডাক্তারের ঠিকানায়। তাহলে ঠিক আছে। তা ভাই, এসব করে মাস গেলে কেমন কামাই হয়? ওই চলে যায় আর কি। বিয়ে থা এখনো করিনি। হ্যাঁ, বাড়িতে মা বাবা আর একটা ছোট বোন, তাই কোনো রকমে ডাল ভাত খেয়ে চলে যায়। দেখি ভবিষ্যতে এসব দিকে কিছুটা উন্নতি করতে পারলে ওষুধের দোকানের ঠিকই কাজটা ছেড়ে দেবো। এসব দিকে একটা দোকান দিয়ে বসবো। রক্ত, স্টুল, থুতু, কফের স্যাম্পেল নিয়ে পরীক্ষা করিয়ে আনবো টাউন থেকে। সে ভালো, কিন্তু এসব গায়ে গুঞ্জে ওসব করে কি সুবিধা করতে পারবেন? এসব জায়গায় লোকের পকেটে পয়সা কোথায়? লোকটা সামনের দিকে এগিয়ে এসে ঝুঁকে বসলো। তার চেয়ে আমাদের ব্যবসায় চলে আসুন। বছর ফিরতে না ফিরতে দেখবেন কোথা থেকে কোথায় চলে গিয়েছেন। আপনাদের ব্যবসা বলতে? আপনাদের কিসের ব্যবসা? ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি জেগে উঠল লোকটার। নৌকার হ্যারিকেনের পাঁশুটে হলদে আলোয় জলজল করে উঠল চোখ দুটো। বলতেই পারি, শুনে যদি ঘাবড়ে না যান। তবে আমাদের ব্যবসায় কিন্তু অল ইন্ডিয়া মার্কেট। যারা যারা এ লাইনে এসেছে সব মালামাল হয়ে গেছে। একটু ধৈর্য ধরে কাজ করতে পারলে আপনাকে দেখে কে। ঘাবড়ানোর কি আছে? কিসের ব্যবসা? ব্যবসাটা কিসের? উৎসুক সুরে বলে উঠলাম আমি। লোভাতুর হয়ে উঠল আমার চোখ। আমিও এক সময় পেটের ভাত জোগাতে জোগাতে আপনার মতো সারাদিন গাধার মতো খেটে মরতাম। তারপর একদিন পরিচয় হলো রুকুমপুরের চরণ ঘোষের সঙ্গে। ওই আমায় নিয়ে এসেছিল এ ব্যবসায়। সেই থেকে আর পিছন ফিরে চাইনি। তাই নাকি? নড়ে চড়ে বসলাম আমি, এগিয়ে গেলাম খানিকটা। ব্যবসাটা কি বলুন না? সেই ছোটবেলা থেকে পথে ঘাটে ঘুরছি দাদা। আমি ঘাবড়াই না, কিছুতেই আমার কিছু যায় আসে না। বড় বড় চোখ করে তাকালো লোকটা। মনি দুটো ঠিকরে বেরিয়ে এলো যেন সামনে। তাহলে তো বলাই যায়, আসলে আমাদের ব্যবসাটা কঙ্কালের। মানে? আটকে উঠলাম আমি। মানে আর কি, আমরা কঙ্কালের বিজনেস করি। মুখ মুচড়ে হাসলো লোকটা। অন্ধকার হলে বেরিয়ে পড়ি বন, জঙ্গল, আদার, বাঁদার, এইসব নদীর পাড়ে বেওয়ারিশ লাশ খুঁজে বেড়াই। পেলে তুলে নিয়ে যাই আমাদের ফ্যাক্টরিতে।
সেখানে বড় বড় সব চৌবাচ্চায় কস্টিক সোডা ফুটছে। লাশগুলোকে ওর মধ্যে ফেললে মাংসগুলো সব খুলে খুলে বেরিয়ে আসে হাড় থেকে। পড়ে থাকে শুধু কঙ্কালটা। তখন আমরা সেটাকে সাঁড়াশি দিয়ে তুলে আনি। তারপর সেটাকে ধুয়ে মুছে পলিশ করে সাপ্লাই করা হয় কলকাতার মার্কেটে। বলেন কি, এরকম ব্যবসা আছে নাকি? না থাকার কি আছে, এরকম লাভজনক বিজনেস খুব কম আছে। স্কুল, কলেজ, ল্যাবরেটরি, মেডিকেল কলেজে হেভি ডিমান্ড। আজকাল প্লাস্টিকের কঙ্কালও খুব উঠেছে, কিন্তু আসল মানুষের কঙ্কাল আর নকলের কি কোনো তুলনা হয় বলেন ভাই? চোখ নাচিয়ে তোলে লোকটা। তাই বলছি, ওসব হাতুড়ের কারবার বাদ দিয়ে আমাদের ব্যবসায় চলিয়ে আসেন। এত পয়সা করতে পারবেন, 3 পুরুষ বসিয়ে বসিয়ে খাবে। হাঁ হয়ে গিয়ে তাকিয়ে আছি লোকটার দিকে। লোকটা বলল, কপালের দয়ায় আমাদের এই সোনার বাংলায় বেওয়ারিশ লাশের অভাব হয় না। আর ভোটের আগে পার্টি ফাটিগুলোর দৌলতে কুপিয়ে ফেলে বা পুঁতে রেখে যাওয়া লাশের অভাব ছিল না কোনোদিনই। রাতটা ঠিক মতো খুঁজতে পারলে আপনার মালের কোনো অভাব হবে না, বুক ঠুকে বলতে পারি। কি বুঝছেন? আসবেন নাকি আমাদের লাইনে? আমার মুখে কথা নেই, লোকটা তেরছা চোখে তাকায়। তবে নেহাত যদি অভাব হয় চিন্তা করবেন না। সব গায়ে গঞ্জে, ছোট টাউন, বড় টাউনে, পাগলা খেপা, ভবঘুরে লোকজনের তো অভাব নেই। মরা বা জ্যান্ত তুলে এনে আমাদের ওই সব চৌবাচ্চায় ফেলতে পারলেই তো কাজ হাসিল। কে আর দেখতে যাচ্ছে কোথাকার আমদানি? কঙ্কালের গায়ে তো আর লোকের ঠিকানা লেখা থাকে না, কি বলেন? গলা শুকিয়ে আসছে আমার, ঢোক গিলে তাকাই চোখ পিটপিটিয়ে। লোকটা মাথা বাড়িয়ে দেয় সামনে, ফিস ফিস করে ওঠে, আর তাও যদি না পান, আপনার মতো একা অসহায় লাচার মানুষ পেলেও তো চলবে। এই রকম কোনো ঝড় জল বা কোনো দুর্যোগে আটকে পড়া মানুষের তো পথে ঘাটে বাজে একটা দুর্ঘটনা হয়েই যেতে পারে। সে তো আর বাড়ি ফিরতে নাই পারে, কি বলেন? মানে কি বলতে চাইছেন? নৌকার পাটাতনের উপর শটান দাঁড়িয়ে উঠি আমি। হু কি, দাঁড়িয়ে পড়লেন কেন? আমি তো আপনাকে ছুঁইও নি, তাতে তো ঘাবড়ে গেলেন। তো এরপর কি করবেন? হ্যাঁ, তবে মিথ্যে কথা বলবো না, সত্যি আমাদের একটা লাশ খুব দরকার। আপনার মতো খোলতাই চেহারার একটু পুরুষ মানুষের কঙ্কাল। क्या बोलता है हाँ हरी? हाँ हाँ हाँ? শুনে খিক খিক করে হেসে উঠল আমার পিছনের গলইয়ে বসে থাকা মাঝিটা।
হৃৎপিণ্ডটা ধরাস করে উঠল আমার, চেঁচিয়ে উঠলাম, মানে তার মানে আপনারা আপনারা একে অপরকে চেনেন? তার মানে আপনারা শার্ট করে আমাকে এই নৌকায় তুললেন? হ্যাঁ, সেই রকমই বলতে পারেন। আমরা দুজনে আজ রাতে এই রকমই কিছু একটা খুঁজতে বেরিয়েছিলাম, পেয়েও গেলাম। হাত পা ঠান্ডা হয়ে এলো আমার, সারা শরীর থরথরিয়ে কাঁপতে শুরু করলো, মাথা কাজ করছে না। লোকটা শান্ত গলায় বলল, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনাকে আমরা জ্যান্ত অবস্থায় কোস্টিক সোডার চৌবাচ্চায় ফেলবো না, একটুও কষ্ট না দিয়ে মেরে তবেই ফেলবো। আরে ভাই, একটা তলিয়ে দেখে ভেবেই দেখুন না, আমরা সবাই কিন্তু আসলে কঙ্কাল। এই জীবন আর কদিনের, তারপর সবাই আমরা একটা একটা আস্ত কঙ্কাল। মরার পর যখন সবাইকেই কঙ্কাল হতেই হবে, তখন দুদিন আগে বা পরে কি এসে যায়? গলুয়ে বাঁধা দড়িটার গিটটা খুলে হাতে নিল লোকটা, উঠে দাঁড়ালো হাসি মুখে। শ্বাস আটকে এলো আমার, নদীতে যে ঝাঁপ মারবো, কিন্তু আমি যে সাঁতার জানি না। নৌকাটা ওপারে ঘাটের দিকে না গিয়ে এগিয়ে অন্যদিকে বাঁক নিয়েছে। আমি আমি চেঁচিয়ে উঠলাম, কি হচ্ছে নাকি? এসব কি হচ্ছে? কি আবার হচ্ছে? বললাম তো কি হতে চলেছে। কিছু করার নেই দাদা, ব্যবসা বাঁচানোর খাতিরে সবাইকে কি না করতে হয়। নিজে ব্যবসা করেন যখন, ভালোই তো বুঝেন। তাই বলে মানুষ মারবেন? মানুষ হয়ে নির্দোষ মানুষ মারবেন? আপনারা কি মানুষ? কি বললো আমরা মানুষ? খয়াটে চাঁদের আলোয় লোকটার চেহারাটা নিমেষে কেমন যেন বদলাতে শুরু করলো, বিভৎস হয়ে উঠল মুখটা। হ্যাঁ, তবে এক সময় মানুষ ছিলাম। তারপর আমাদের ঠিক এইভাবেই মেরে নদীর পাড়ে ওই সব কোস্টিক সোডার ধোঁয়া ওঠা চৌবাচ্চায় ফেলা হয়েছিল। সেই থেকেই আমরা আর মানুষ না, আমরা কঙ্কাল। আমরা দুইজনেই কঙ্কাল। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে দাঁড়ানো মানুষটা আপাদ মস্তক পুরো পাল্টে গেল। খয়াটে চাঁদের ক্ষীণ আলোয় দেখলাম আমার সামনে পিছনে দাঁড়িয়ে রয়েছে দুটো কঙ্কাল। কালো অন্ধকারের বিপরীত ধপধপে সাদা হাড়ের দুটো পূর্ণ দৈর্ঘ্যের কঙ্কাল। রক্ত ঠান্ডা হয়ে আসা ভয়ালো স্বরে দড়ি হাতে দাঁড়ানো সামনের কঙ্কালটা বলে উঠল, उस दिन से हम लोग ऐसे ही लोगों को छुटाते जा रहे हैं। आइए ना, हम लोगों में शामिल हो जाइए। জীবনের মায়া রেখে কি হবে ভাই? আরে বাবা, সবাইকে যখন একদিন না একদিন আমাদের দলে ভিড়তেই হবে, তখন কিসের ভয়? এই তো ভয় কেন বুঝতে পারছি না। আমার আর
না। আপাতকালে মানুষের সাহস 1000 গুণ বেড়ে যায় শুনেছি, আজ আমারও তাই হলো। নদীটা কতটা গভীর জানি না, যা হয় হোক আমি এভাবে মরতে পারবো না। ইষ্ট দেবতার নাম নিয়ে ঝাঁপ মারলাম জলে। তারপর যখন জ্ঞান ফেরার পর চোখ খুললাম, দেখি এপারের কাদায় মাখামাখি হয়ে পড়ে আছি। আমার মুখের উপর ঝুঁকে পড়া অনেক লোকজনের মুখ। মনে হলো মাঝি মোল্লাররাই সব। ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ হলো। জড়ানো গলায় বলে উঠলাম, আমি বেঁচে আছি তাহলে? তাতে হৃষ্টপুষ্ট একজন আমার চোখে মুখে জলের ছিটে দিতে দিতে তুলে বসিয়ে বলল, ভাগ্যিস চড়ার ধারে রাখা আমাদের পাতা জালে আটকে গিয়েছিলেন। হাত জোর করে টুকরে উঠলাম। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব জানি না দাদা। লোকটা বলল, কিন্তু জলে ডুবলেনটা কি করে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললাম, কি জানি দাদা, মনে পড়ছে না। সত্যি কথাটা বলে লাভ নেই, কারণ ওদের কাউকে বললেই আমার কথা কেউ বিশ্বাস করবে না। তাই ওদের আবারও ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালাম। শুনছিলেন গল্প সহযাত্রী। গল্পকার প্রথম ব্যক্তি ও মাঝির কণ্ঠভূমিকায় কুণাল নিয়োগী, দ্বিতীয় ব্যক্তি হরি ও কঙ্কালের কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী, শব্দ প্রদান ও সম্পাদনা কুণাল নিয়োগী, গ্রাফিক্স অগ্নিশ নিয়োগী, পরিকল্পনায় কণ্ঠ। আরও এই রকম অনেক গল্প শুনতে আপনারা চোখ রাখুন কণ্ঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।